সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের সংবাদপত্রে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক মণ্ডলী, আমাদের সঙ্গে রয়েছেন সোহরাব হাসান, সিনিয়র সাংবাদিক। স্বাগত জানাচ্ছি সোহরাব ভাই আপনাকে। জি মোটামুটি ধন্যবাদ আপনাকে। দৈনিক ইত্তেফাকের দৈনিক সমকালের শিরোনাম হচ্ছে জলোচ্ছ্বাসে ডুবেছে উপকূল, কালীগঞ্জে আজিমের কার্যালয়ে রেকি করেছিলেন শিমুল। মনোজমিন উপকূলে রেমালের ভয়ঙ্কর ছোবল, শিলাস্তির সঙ্গে কম দামে স্বর্ণ দেওয়ার টুপও দিয়েছিল শাহীন। জায়জাদিন উপকূলে আঘাত হেনেছে রেমাল, ঘূর্ণিচক্রে স্বীকারোক্তি পায়নি গলদঘর্ম গোয়েন্দারা। কালবেলা উপকূলে রিমালের ছোবল, 3 ইস্যুতে জাতিসংঘে চিঠি দেবে বিএনপি। আজকের পত্রিকা প্রশ্নবিদ্ধ নেতৃত্বে দুর্বল অবস্থানে রূপালী ব্যাংক, উপকূলে নিম্নাঞ্চলে গ্রাম প্লাবিত, তরুণের মৃত্যু। দেশ রূপান্তর, জোয়ার ভাটার অঙ্কে রিমাল, রাতের কারণেই বেশি সংখ্যা। করতোয়া উপকূলে রিমালের আঘাত, বেনজির ও তার স্ত্রীর আরও সম্পত্তি ক্রোকের নির্দেশ। দৈনিক বাংলা, ভয়ঙ্কর রিমালের আঘাত, আগামী কয়েক মাস বাংলাদেশের রিজার্ভ স্থিতিশীল থাকবে মুডিস। দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, সাইক্লোন রেমাল মেক্স ল্যান্ডফল, ব্রিঙ্গিং স্টর্ম সার্জ অ্যান্ড ফ্লাডিং ফিয়ার্স। সবকটা কাগজে একই শিরোনাম। প্রথম শিরোনাম হচ্ছে ঘূর্ণিঝড়। ঝড়ের খবরে আপনি জানেন, এখন পর্যন্ত বিস্তারিত জানা যায়নি, তবে জলোচ্ছ্বাস কিছু কিছু এলাকা ডুবেছে। মৃত্যুর সংবাদ পাওয়া গেছে, এখন পর্যন্ত 2 জনের মৃত্যু হয়েছে এবং ক্ষয়ক্ষতি এখনও পুরোপুরি জানা যায়নি এবং শেষ রাতের দিকে আঘাত হানতে পারে এইরকম বলাবলি আছে। মানে এখনো উপকূলে যে মূল আঘাত, মূল যে ঘূর্ণিঝড় সেটা উপকূলে আসেনি। তো উপকূল ধারণা করা হচ্ছে যে শেষ রাতে এটি হয়তো অতিক্রম করবে এবং যেখানে তার অবস্থান তাতে কিন্তু পুরো বাংলাদেশই তার এই ঘূর্ণিঝড়ে আয়ত্তে চলে আসবে। কারণ পটুয়াখালী থেকে এটি কয়েকশো কিলোমিটার দক্ষিণে, এখান থেকে আসলে ঠিক বাংলাদেশের মাঝামাঝি এলাকায়। তো সুতরাং একদিকে কক্সবাজার, অন্যদিকে সাতক্ষীরা, খুলনা, তো পুরো এলাকাটাই এক ধরনের ভয় আছে এবং জলোচ্ছ্বাস, এবং এখনও জলোচ্ছ্বাসের পরিমাণ হয়তো ওই বিপজ্জনক, ভয়াবহ বিপজ্জনক জায়গায় নাই। তো এটা হতে পারে, এটা এই শঙ্কা। এবং পানি বাড়ছে, বৃষ্টি বাড়ছে, সুতরাং মানুষ যেটা হচ্ছে সেখানকার মানুষ আশ্রয় কেন্দ্রে গিয়েছে, কিন্তু সবাই তো আবার যেতেও পারেনি। তারপর হাঁস, মুরগি, গরু, ছাগল ইত্যাদি যে সেগুলো তো নেওয়া সম্ভব হয় না। আর তারপরও আমাদের আশ্রয় কেন্দ্রগুলো এক ধরনের নিরাপত্তা দিচ্ছে, কিন্তু আশ্রয়কেন্দ্র সেখানে খাবারের অভাব, মানে শুকনো খাবার পাওয়া, কিন্তু সেখানে রান্না করে তো খাওয়া সম্ভব নয়। এখন এটা যত দ্রুত শেষ হবে, যদি আমরা ধরে নেই যে রাতের মধ্যে শেষ হবে, তখন তারা হয়তো আবার নিরাপদে যেতে পারবে। কিন্তু যে ক্ষতিটা হয়ে যাবে, সেটা ফসলের ক্ষতি, গাছপালা, রাস্তাঘাট, ভবন, ঘর, এক ধরনের। আমার সম্ভবত সুন্দরবনের কিছু এলাকা প্লাবিত, সুন্দরবনের এলাকা, আবার যদি এটা কক্সবাজার পর্যন্ত যায় তাহলে অনেক স্থাপনাও ঝুঁকিতে পড়বে। এখন এর থেকে আর আমরা দেখলাম যে দক্ষিণাঞ্চলের একসময় যে উত্তরবঙ্গ ছিল মঙ্গা পীড়িত, এখন দক্ষিণ অঞ্চল কিন্তু প্রাকৃতিক দুর্যোগ, একই সঙ্গে সেখানে কাজের অভাব, ফসল হয় না, আর ঘন ঘন ঘূর্ণিঝড়। এবং বাঁধগুলো কিন্তু সেই পাকিস্তান আমলে যে বাঁধ তৈরি করা হয়েছে, মাঝে মাঝে তার প্রলেপ দেওয়া হয়, মাঝে মাঝে সংস্কার করা হয়, কিন্তু সেই বাঁধ নতুন করে নির্মাণ করা যায়, আর সেটি হয়নি। টাকা তো বরাদ্দ হয় ঠিকই, হ্যাঁ, টাকা বরাদ্দ হয় ঠিকই, টাকা বরাদ্দ হয়, আর এই ধরনের একটি কাজ করার জন্য যে সক্ষমতা, যে মানে পরিকল্পনা দরকার, সেটি নেওয়া হয় না। এটি এই যে ঘূর্ণিঝড়ে কিছু এলাকা ভাঙলো, তারপর সেটা মেরামত করার চেষ্টা করে। এবং আপনি দেখেন যে আইলা সিডোরে যে ক্ষতি হয়েছে বাঁধের, সেই বাঁধ এখনও পুরোপুরি সংস্কার হয়নি। এবং প্রতিবার যখনই এরকম ঘূর্ণিঝড় হয়, পানি জলোচ্ছ্বাস হয়, এলাকার মানুষ বিপদে পড়ে এবং তারা
অন্যত্র যে আশ্রয় নিতে বাধ্য হয়, সেখানে কাজের সংস্থান নেই। সুতরাং এক ধরনের কিন্তু অভ্যন্তরীণ অভিবাসী মানে এখন দক্ষিণাঞ্চল থেকেই বেশি। আর সেখানকার টেলিভিশনে যে ছবি দেখলাম মানুষের চেহারা, মানে প্রায় অধিকাংশ মানুষ হচ্ছে অপুষ্টিতে ভোগা, জীর্ণ চেহারা, এবং তাদের শিশু শিশু কিশোর বৃদ্ধ সবার। সুতরাং এক ধরনের উপেক্ষার, রাষ্ট্রীয় উপেক্ষা বলবো, বা এই দারিদ্র্য থেকে মুক্তি পাওয়া কিভাবে পেতে পারে এরকম তো কোনো পরিকল্পনা দেখি না। হ্যাঁ, এই মুহূর্তে তাদেরকে উদ্ধার করা, পুনরুদ্ধার করা এবং তাদের পুনর্বাসন করা। তো কালকে হয়তো ঘূর্ণিঝড় চলে যাবে, কিন্তু তারপর একটা হচ্ছে যে স্বল্পস্থায়ী, একটা মধ্যমেয়াদী এবং দীর্ঘস্থায়ী একটা সমাধান প্রয়োজন। জি, দর্শক মণ্ডলী, আমাদের হাতে 4টা কাগজ আসছে। দৈনিক ইত্তেফাকের শিরোনাম হচ্ছে রেমালের তাণ্ডব, বাঁধ ভাঙ্গন, বহু গ্রাম প্লাবিত। সময়ের আলো, রিমালে উপকূল লণ্ডভণ্ড, আজিজের বিচার করবে সেনাবাহিনী, বেনজিরের বিরুদ্ধে ব্যবস্থায় সম্মত সরকার। সংগ্রাম, ঘূর্ণিঝড় রেমালের আঘাতে লণ্ডভণ্ড উপকূলীয় অঞ্চল। এখন একটাই কাজ, তারেক জিয়াকে দেশে ফিরিয়ে এনে সাজা বাস্তবায়ন করা। প্রধানমন্ত্রী, আলোকিত বাংলাদেশ ও জলোচ্ছ্বাসে তলিয়ে গেছে উপকূলীয় নিম্নাঞ্চল। বঙ্গবন্ধুর জীবনীভিত্তিক ডকুমেন্টারি কলকাতায় মুজিবর, খসড়া কপি প্রধানমন্ত্রীর অবলোকন। অন্য খবর যেটা আপনার দৃষ্টি আকর্ষণ করছে, আপনি জানেন যে কদিন যাবতই আমরা মোটামুটি যে বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে, সংবাদপত্রের শিরোনাম হচ্ছে দেশ বিদেশে। আপনি জানেন যে সাবেক পুলিশের প্রধান বেনজিরের আসলে কত সম্পদ, গতকালও কিন্তু জব্দ হয়েছে লম্বা একটা ফিরিস্তি। মানে যে ফিরিস্তি গত 2 দিন আমরা দেখলাম, জি, এর বাইরেও তার প্রচুর সম্পদ থাকার কথা। কক্সবাজারে নাকি তার মানে অংশীদারিত্বে দেশে এরকম বিদেশেরটা তো হোটেল আমরা আছে। জানতে পারি না। আচ্ছা, বাইরে যেটা আবুধাবি শোনা যায় বা অন্য কোনো দেশে আছে কিনা। একটা হচ্ছে আপনি যে বলছিলেন যে কত সম্পদ দরকার, টলস্টয়ের একটা গল্প ছিল, বিখ্যাত গল্প, 3.5 হাত জমি। যে যখন একজন মানুষকে বলা হলো যে তুমি দৌড়ে যত দূর যেতে পারবা সূর্যাস্তের আগ পর্যন্ত, সূর্যাস্ত পর্যন্ত তো সেই জায়গা তোমার, এবং দৌড়তে দৌড়তে সেখানে তার মৃত্যু হয়। সূর্যাস্ত যখন যায় মৃত্যু হয়, তখন ওই গল্পের মূল কথা হলো 3.5 হাত, মানে একটা মানুষ কবর দিতে যে জায়গাটা দরকার 3.5 হাত। আচ্ছা, তারপরও যেহেতু ব্যবসা বাণিজ্য এখন বিশ্বের অনেক ধনকুবের আছে যারা ব্যবসা বাণিজ্য করে বৈধ পথে হয়তো এর মধ্যেও নানা রকম কারসাজি থাকে, কিন্তু এক ধরনের ব্যবসা করে আমরা দেখি যে মিলিয়নিয়ার, বিলিয়নিয়ার ইত্যাদি আমাদের দেশেও চাকরি করে কত টাকা হবে। হ্যাঁ, কিন্তু একজন চাকরি করে, আর যদি এরকম বিলিয়নিয়ার বা মিলিয়নিয়ারই হয়ে থাকে তাহলে তো চাকরিরও প্রয়োজন হয় না। তো এটাই তো হচ্ছে ক্ষমতা ব্যবহার করে। এখন এইটাই আমাদের ট্র্যাজেডি, যে যখন পদে থাকে তখন এটি প্রকাশ হয় না, এটি নিয়ে সরকারও নাড়াচাড়া করে না বা ব্যবস্থা নেয় না। এখন চাকরি যাওয়ার পরে অথবা অবসর নেওয়ার পরে, আর এই পুলিশ প্রধানের বিরুদ্ধে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আছে। তিনি যখন র্যাবের প্রধান ছিলেন এবং তার আরও 6 জন সহকর্মীর। সুতরাং এ ব্যাপারেও সরকারকে মানে এক ধরনের বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করেছে, সরকারের ভাবমূর্তি নষ্ট করেছে, তার সততাকে চ্যালেঞ্জ করেছে। সুতরাং তার বিরুদ্ধে অনেক আগেই ব্যবস্থা নেওয়া উচিত ছিল। তারপরও মনে করি যে বিলম্বে হলেও সেটি যে একটা এত বড় অন্যায়েরকে প্রশ্রয় দিচ্ছে না, এটা যে সরকার প্রমাণ করতে পারে, সেটা কিন্তু মানুষ সাধুবাদ জানাবে। সবেমাত্র তদন্ত শুরু হয়েছে। আদালত দুটি বলবো যে সাহসী সিদ্ধান্ত দিয়েছে, কারণ এ ধরনের এত সম্পদ তার বের হয়েছে। এবং গতকালই গোপালগঞ্জে তার যে বাড়ি, যেখানে রিসোর্ট করেছেন সাভানা নামে, সেই রিসোর্টের পুরো একটা হিন্দু এলাকা দখল করে নিশ্চয়ই জমি কিনেই সেটি করেছেন, কিন্তু সেই জমি কি স্বেচ্ছায় দিয়েছেন তারা?
এবং এবং তিনি যখন ক্ষমতায় তখন সেটি করা হয়েছে। এরকম কত কিছু ঢাকা শহরে। তো একটা হচ্ছে যে এক্ষেত্রে সরকারের কতটা দায়, এই প্রশ্ন আসছে। তিনি তো ব্যক্তি হিসাবে অপরাধ করেছেন, কিন্তু তিনি যখন অপরাধ মানে এই সম্পদের মালিক হয়েছেন বা সম্পদ অর্জন করেছেন, তখন তিনি ক্ষমতা কাঠামোর মধ্যে ছিলেন, সুতরাং ক্ষমতা কাঠামো ব্যবহার করেছেন। আর বেনজির আহমেদ যদি একজন ব্যক্তি হতেন, এই সরকারি কোনো পদে না থাকতেন, তখন সেটা তার ব্যক্তির অপরাধ হিসাবে চিহ্নিত করা যেত, শুধুমাত্র ব্যক্তির অপরাধ। যেহেতু ক্ষমতা কাঠামোর মধ্যে, সুতরাং সেই ক্ষমতার প্রভাব ব্যবহার করেছেন। আপনি দেখেছেন যেখানে বোট ক্লাব হয়েছে, সেখানে কি বোট ক্লাব হওয়ার পরিবেশগতভাবেই তো হওয়ার কথা না, এবং সেই বোট ক্লাব নিয়ে তো নানা কেলেঙ্কারি ইত্যাদি অনেকগুলো আছে। আমি মনে করি সরকারের উচিত এটা সুষ্ঠু বিশ্বাসযোগ্য তদন্ত করে তার তদন্ত করে ব্যবস্থা নেওয়া। তিনি অপরাধী হলে তার বিচার হওয়া, আর অপরাধী না হলে তিনি আইনি লড়াইয়ে তিনি নির্দোষ প্রমাণ করবেন নিজেকে। কিন্তু যেসব আপনিই বললেন যে যেসব তার সম্পদের হিসাব বের হয়েছে, একজন যে পদেই থাকুন না কেন, একজন চাকরি করে এটি করা সম্ভব কিনা। আর বেশিরভাগ সম্পদ তো তার আমরা যেটা দেখলাম যে তার নিজের নামে কিছু নেই। তাহলে কন্যা কিভাবে এর মালিক হলেন, স্ত্রী কিভাবে মালিক হলেন, এই প্রশ্নগুলো তো আসবেই। আলাউদ্দিনের চেরাগ আর কি, আলাউদ্দিনের চেরাগ অবশ্য শুধু বেনজির না, আরও অনেক চেরাগ আছে, কিন্তু অনেক চেরাগ সম্পর্কে সরকার খোঁজ খবর নেন না, মানে জেনেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় না। সেটাও কিন্তু একটা বলবো যে ব্যতিক্রম। এখন যেটা হচ্ছে যে মিডিয়ায় না আসলে কি আপনি মনে করেন যে বেনজিরের বিরুদ্ধে যে সমস্ত অ্যাকশন ইতিমধ্যেই নেওয়া হয়েছে সেটা নেওয়া হতো? আর দুই ধরনের এখানে এই মিডিয়া বা সংবাদ মাধ্যম কৃতিত্ব দাবি করতে পারে যে সংবাদ মাধ্যম এই অনুসন্ধান করেছে বলেই সরকার ব্যবস্থা নিয়েছে। এটি যেমন সংবাদ মাধ্যমের সফলতার দিক, আবার ব্যর্থতার দিকও আছে। আমরা যখন সংসদ সদস্য আনোয়ারুল আজিমের যে কাহিনী বের হলো, সেটা তো তিনি নিহত হওয়ার পর, মানে তার সাথে কার ব্যবসায়িক দ্বন্দ্ব ছিল, ব্যবসায়িক অংশীদার ছিলেন কে, এবং কে মূল হোতা, কিভাবে এখান থেকে কিভাবে সীমান্তে ব্যবসা বাণিজ্য হতো, তিনি কোথা থেকে সোনা আনতেন, কিভাবে সেটি আবার বাংলাদেশ হয়ে ভারতে পাচার করতেন। তো এ সম্পর্কে কিন্তু গণমাধ্যমের ব্যর্থতা হলো ঘটনা ঘটার আগে, এই দুর্ঘটনাটার ঘটার আগে, মানে আনোয়ারুল আজিম খুন হওয়ার আগে কিন্তু গণমাধ্যমে এটার বিস্তারিত আসেনি, মানে আমরা প্রায় অজ্ঞাতই ছিল। আর সেক্ষেত্রে কিন্তু এই অনুসন্ধান এটা অনুসন্ধান বড়, মানে এটা তো দেশের একজন আইন প্রণেতা, তিনি দেশের বাইরের মাটিতে, বিদেশের মাটিতে খুন হয়েছেন, এবং খুনিরা কিন্তু বাংলাদেশ থেকে গিয়েছে, মানে আমাদের রাষ্ট্রীয় নিরাপত্তার ক্ষেত্রেও এটা একটা হুমকি। যে আমাদের রাষ্ট্রীয় না, যে রাষ্ট্রে খুন হয়েছেন সেই রাষ্ট্রের জন্যও কিন্তু একটি বড় বিপদ, যে তাহলে সেটা কি অপরাধের অভয়ারণ্য। এবং ভারতে এখন নির্বাচন চলছে, এক্ষেত্রে নিশ্চয়ই যারা বাংলাদেশ সম্পর্কে নানা রকম নেতিবাচক মন্তব্য করেন, তারা এর রাজনৈতিক সুবিধা লাভের চেষ্টা করবেন, এবং পশ্চিমবঙ্গ সরকারকে একটা বিপদে ফেলারও চেষ্টা হতে পারে। আর সবটা মিলে এর দুই দেশের গোয়েন্দারাই তদন্ত করছেন। আমরা আশা করি তদন্তের প্রকৃত সত্য বেরিয়ে আসবে। এবং দেখুন কি ভয়াবহ, কি নৃশংস, যে একজন মানুষ তো মারা গেলে বা তাকে হত্যা করলে তার লাশ থাকে, তার ছিন্ন ভিন্ন দেহ পায়, এবং এখানে ছিন্ন ভিন্ন দেহ পাওয়ার কোনো সুযোগ নাই, কারণ তার মাংস কোথায়, তার হাড় কোথায়, তার মস্তিষ্ক কোথায়, মাথা কোথায়, কিছুই এখনো পর্যন্ত বের হয়নি। তো এটি খুবই কি বলে মর্মান্তিক ঘটনা, পরিবারের জন্যে, ব্যক্তির জন্য, এমনকি জাতীয় সংসদে একজন সরকারের জন্য, এটি মানে ক্ষমতাসীন দলের জন্য। এবং দেখুন তার রাজনৈতিক উত্থানটাও কিন্তু এক ধরনের, তিনি বিএনপি করতেন, এর আগে জাতীয় পার্টি করতেন, তার জাতীয় পার্টি, বিএনপি, আওয়ামী লীগ। আমরা অন্য ক্ষেত্রে দেখি তো যে আওয়ামী লীগের নেতারা কোনো কিছু ঘটলেই সব বিএনপির দিকে তীর ছুঁড়েন। তো এক্ষেত্রে কী হবে, বিএনপির নেতা কি বা কর্মী কি তার দলে এনে তিনবার সংসদ সদস্য বানানো হয়েছে।
হ্যাঁ, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন তার জনপ্রিয়তা আছে, অন্যগুলো বিবেচনা করেন। একজন আওয়ামী লীগের মতো দল, যে দল মনে করে যে দল গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে, যে দল গণতন্ত্রের মধ্য দিয়ে এসেছে বলে দাবি করে রাজপথ থেকে, সেই দল অন্য কিছু বিচার করবে না। এবং এই জনপ্রিয়তার উৎস কোথায়? জনপ্রিয়তা নানাভাবেই কি বলে, টাকা দিয়ে জনপ্রিয়তা আদায় করা যায়, ক্ষমতা দিয়ে করা যায়, ভয়ভীতি দেখেই করা যায়। তো সুতরাং সেখানে জনপ্রিয়তার নমুনা তো আমরা দেখলাম। আবার জনপ্রিয়তা কি? জনপ্রিয়তা তখনই প্রমাণিত হতো যদি তিনি প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনের মাধ্যমে জয়ী হতেন। আর যে 3টি নির্বাচনে তিনি জয়ী হয়েছেন তো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ছিলেন না, একটি নির্বাচনে। বরং তিনি যদি 2008-এর নির্বাচনে জয়ী হতেন তখন আমরা বলতে পারতাম যে তিনি জনপ্রিয়তা তার পরীক্ষিত। যাই হোক, মাননীয় অর্থমন্ত্রী বলেছেন যে আজিজের বিচার করবে সেনাবাহিনী, আর বেনজিরের বিরুদ্ধে ব্যবস্থায় সম্মত সরকার। তো আজিজের কি কোর্ট মার্শাল হবে, যেহেতু উনি সেনাপ্রধান? এখন সেনা আইনেই তার বিরুদ্ধে ব্যবস্থা, এখন তার বিরুদ্ধে তো অভিযোগ আনতে হবে। যুক্তরাষ্ট্র যে অভিযোগ এনেছে, যুক্তরাষ্ট্র কিন্তু তার দেশে এই ব্যক্তি এবং তার পরিবারের সদস্যদের প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে, অর্থাৎ তাদেরকে ভিসা দেওয়া হবে না। এখন একটা হচ্ছে এই অভিযোগের ভিত্তিতে বাংলাদেশ তদন্ত করে দেখতে পারে যে অভিযোগটা করেছে যুক্তরাষ্ট্র, সেই অভিযোগটা সত্য কিনা। তা সত্য হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। এবং যেহেতু তার বিরুদ্ধে কিন্তু দুর্নীতির অভিযোগ আনা হয়েছে। হ্যাঁ, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার এবং প্রতিষ্ঠানকে প্রশ্নবিদ্ধ করা। রাইট। তাহলে এর সাথে কিন্তু বাংলাদেশের মর্যাদার প্রশ্ন জড়িত, বাংলাদেশের সম্মানের প্রশ্ন জড়িত। সুতরাং আমি মনে করি বিশ্বাসযোগ্য তদন্ত হওয়া উচিত। আর এজন্য ধন্যবাদ জানাবো তো অর্থমন্ত্রীকে যে মন্ত্রিসভার একজন সদস্য এরকম মানে সরাসরি বলেছেন যে তিনি অন্যায় করলে সেটি সেনাবাহিনী বিচার করবে। যেহেতু তিনি সেনাবাহিনীতে থাকতে, সেনাবাহিনীর পদে থাকতে এই অভিযোগগুলো এসেছে। এই অভিযোগের না, জেনারেল আজিজ এবং এই 3টা ঘটনা দেখেন, একজন এমপি খুন, জেনারেল আজিজের দুর্নীতির একটা হিসেব না হলেও ওইভাবে তো যেটা স্যাংশনটা আসছে, নিষেধাজ্ঞা আসছে মার্কিন যুক্তরাষ্ট্রের তরফে, তারপরে বেনজির আহমেদের এই ঘটনাটা। তো এই সমস্ত ঘটনার থেকে আপনি যেটা আগেই বলেছেন যে এটা তো একটা দিক, কিন্তু বাকি যারা, একজন গডফাদার তো না, গডফাদার তো আরও অনেক, এদের তো কিছু হচ্ছে না। মানে এক্ষেত্রে তাহলে একটা ধরনের কি বলে যে শুদ্ধি অভিযান, যে কথাটা খুবই, এবং বাংলাদেশ স্বাধীনতার পর থেকেই আমরা শুদ্ধি অভিযান চলে আসছি। আসলে শুদ্ধি অভিযান কখনো চালানো হয়নি। এখন এটি যদি 2019 সালে কিন্তু ক্যাসিনো বিরোধী অভিযান চালানো হয়েছিল এবং তাতে আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের অনেক নেতাকর্মী গ্রেপ্তার হয়েছিলেন, তাদের বিরুদ্ধে বিচার হয়েছে এবং কারো কারো শাস্তিও হয়েছে। কিন্তু বেশিরভাগ কেউ বের হয়েছে এবং বেশিরভাগ কিন্তু বের হয়ে গেছে। এখন এই ঘটনাও তখনই প্রমাণিত হবে যে সরকার কতটা আন্তরিক, যে এরা শাস্তি পাবে কিনা। এর তদন্ত এটি শুরু হলো মাত্র। হ্যাঁ, সরকার বলতে পারে যে আমরা তো কাউকে, যেমন ওয়াহিদুল কাদের সাহেব বলছেন যে কাউকে ছাড় দেওয়া হচ্ছে না, আইন তার নিজস্ব গতিতে চলবে। তা আমরা আশা করব যে আইন নিজস্ব গতিতে চলবে এবং যাদের ক্ষেত্রে চলেনি এতদিন তাদের ক্ষেত্রেও চলবে। যাই হোক, একের পর এক শিরোনাম আমি দেখছিলাম যে 1020 কোটি টাকা সোনা হীরা গায়েব নিয়ে বিরোধ। তো এইরকম 1020 কোটি টাকা না, প্রথম তো পত্রিকা আসলো 200 কোটি টাকা, এখন 1000 এখন হচ্ছে যে নানা রকম কথা হচ্ছে। এটা তো অপরাধ, এই যে রাজনীতির সঙ্গে অপরাধ জগতের যে একটা আঘাত তৈরি হলো, সেটা তো ভয়ঙ্কর। এবং যার সাথে একজন সংসদ সদস্য জড়িত, একজন প্রবাসী বাংলাদেশি এবং যিনি আবার যুক্তরাষ্ট্রের নাগরিক। এক্ষেত্রে একটা প্রশ্ন আসে স্বাভাবিকভাবে, তিনি বাংলাদেশের একজন সংসদ সদস্যের হত্যার প্রধান অভিযুক্ত। তাহলে সেক্ষেত্রে বাংলাদেশ সরকার তাকে বাংলাদেশে ফেরত আনার চেষ্টা করবে কিনা, যদিও বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের বন্দি প্রত্যার্পণ বলা হয়েছে, ইন্টারপোলের মাধ্যমে আনার চেষ্টা করা হবে।
হ্যাঁ, সেক্ষেত্রে আবার এই হত্যার ঘটনা ঘটেছে ভারতে, সেক্ষেত্রে ভারতও কিন্তু তারাও কিন্তু যুক্তরাষ্ট্রকে চাপ দিতে পারে যে এই অভিযুক্তকে ফেরত দাও। এখনো অস্পষ্ট, এর আগেও তো অনেক কেসে এটা সুরাহা হ্যাঁ, আনা সেটা কঠিন। এবং যদি এটা উল্টো হতো, ধরেন যুক্তরাষ্ট্রে যে কেউ হত্যা করে ফিরে আসতো, তাকে কি যুক্তরাষ্ট্র ফেরত নিত না? যে কোনোভাবেই নিত। সুতরাং আমি মনে করি যে সরকার এখানে শক্ত অবস্থান নেওয়া উচিত। কিন্তু যেটা বলা হচ্ছে যে একজনই মাস্টার মাইন্ড, এটা কি আপনি মনে করেন? এখন এই কথা হচ্ছে, আমরা তো এক ধরনের অন্ধকারে, আমাদের নিজেদের কোনো অনুসন্ধান নেই, অনুসন্ধানে আমরা বের করতে পারিনি। এক হচ্ছে গোয়েন্দারা যা বলছেন সেটাই। আর গোয়েন্দারা বলছেন যাদেরকে আটক করেছে তাদের জবানবন্দির ভিত্তিতে। আর সুতরাং হয় আমাদের এটা বিশ্বাস করতে হবে, না হলে এটা যদি বিশ্বাস না করি তাহলে নিজেদের অনুসন্ধান করতে হবে। এবং সাংবাদিক হিসেবে সেটা তো অত্যন্ত প্রয়োজন। কিন্তু এখানে সমস্যা যেটা বিষয় হচ্ছে, এই ঘটনা মাস্টার মাইন্ড যাকে চিহ্নিত করা হয়েছে তার সঙ্গে হয়তো আরও কেউ আছে, কিন্তু তিনি যে এর সঙ্গে জড়িত না, এটা কিন্তু এখন সেটা বলার কোনো সুযোগ নেই। তো সুতরাং এবং কলকাতায় যে অ্যাপার্টমেন্টটা ভাড়া নেওয়া হয়েছিল তিনিই নিয়েছিলেন, তার নামই হয়েছিল, তার নামে। এবং তিনি মার্কিন নাগরিক হিসেবে নিজেকে পরিচয় দিয়েছেন, তিনি বাংলাদেশ হিসেবে পরিচয় দেননি। মানে পুরো একটা, যে আমরা যে এর আগে বলিউডের যেসব ছবিতে দেখতাম যে অবিশ্বাস্য ঘটনা ঘটে, এখানে সেই অবিশ্বাস্য ঘটনাই ঘটেছে। মানে এখন কিভাবে, এবং একটা আন্তদেশীয় অপরাধ। মানে যার বিরুদ্ধে অভিযোগ, তিনি যুক্তরাষ্ট্রের নাগরিক, যেখানে হত্যাকাণ্ড হয়েছে সেটা ভারতের মাটিতে, আর যিনি নিহত হয়েছেন তিনি বাংলাদেশ আইন প্রণেতা। দেখুন মানে চক্রটা কতটা বিস্তৃত। এদিকে লাশ যদি না পাওয়া যায় তাহলে নির্বাচন কমিশন এবং সংসদ বিপাকে, তারা কিন্তু আসনটা শূন্য ঘোষণা করতে পারবেন না। না, এক্ষেত্রে হয়তো আইনি একটা পথ বের হবে। ধরেন লাশ পেল না, তাহলে তো এটা শূন্য থাকবে না, শূন্য থাকতে পারে না। তাহলে হয়তো আদালতের কাছেই ব্যাখ্যা চাওয়া হবে, আইনগত। এটা সাংবিধানিক ব্যাখ্যা। তো এটি বড় বিষয় না, কিন্তু একজন আইন প্রণেতাকে হত্যা করে তাকে এভাবে গায়েব করে দিতে পারে, মানে সেটা হচ্ছে আরও ভয়াবহ। তো সেক্ষেত্রে অন্য সাধারণ নাগরিকের ক্ষেত্রে তো এই ঘটনা ঘটতে পারে। এবং সরকারকে সজাগ হওয়া উচিত যে নিরাপত্তা, একটা প্রশ্ন আসছে যে সংসদ সদস্য তো তিনি ভিআইপি, তিনি বিশেষ মর্যাদা বা নিরাপত্তা পাওয়ার অধিকারী, তিনি কেন জানিয়ে গেলেন না বাংলাদেশের প্রশাসনকে, বাংলাদেশের প্রশাসন এবং স্পিকারকে, এবং ভারতের প্রশাসন? আপনি খোঁজ নিয়ে দেখেন, অনেকেই জানান না। হ্যাঁ, সেটা জানান না, এরকম বিপদে পড়লেই তো জানালে তো আমরা বলতে পারতাম যে তিনি জানানোর পরেও তার উপর কেন নজরদারি, ঠিক আছে, নিরাপত্তা দেওয়া হলো না। এখন না, এই যে জানাননি, তাতে কিন্তু একটা সংশয় আসে যে কেন জানালেন না। তাহলে তার ভেতরেও কি এমন কোনো মানে লুকোচুরি ব্যাপার ছিল যেটি তিনি জানানোর প্রয়োজন মনে করেনি? টাকা পয়সা লেনদেন কত কিছু আছে, সেটাই তো খুব ভয়। সেই অনেক ধন্যবাদ আপনাকে সৌরভ ভাই। দর্শক মণ্ডলী, আজ এ পর্যন্তই। আপনার সবাই ভালো থাকুন। শুভরাত্রি।